সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান আলী, এন্ডোস্কোপিক নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ। আজকে আমি বাচ্চাদের অ্যাডিনয়েডের সমস্যা বা নাকের পিছনের মাংস বাড়া সমস্যা এবং এই মাংস বাড়া সমস্যার সাথে কানের রোগের কি সম্পর্ক, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি অ্যাডিনয়েড কি। অ্যাডিনয়েড হলো এক ধরনের লসিকা গ্রন্থি যা নাকের একেবারে পিছন দিকে, আমাদের আলজিহ্বা আছে, আলজিহ্বার উপরের দিকে অবস্থিত। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে এই অ্যাডিনয়েড জড়িত। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তাকে যখন মুখ দিয়ে নাক দিয়ে শ্বাস নিতে হয়, নিঃশ্বাসের সাথে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। যখন প্রবেশ করতে যায়, এই অ্যাডিনয়েড হচ্ছে একটা ফার্স্ট লাইন ডিফেন্স। এই ব্যাকটেরিয়া বা এই ভাইরাসগুলোকে অ্যাডিনয়েড এনগাল্প করে মেরে ফেলে। তাছাড়া এই অ্যাডিনয়েডের ভিতর কিন্তু শ্বেত রক্তকণিকা, বিশেষ করে টি সেল, বি সেল তৈরি হয় এবং এর ভিতর এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে জড়িত। কিন্তু আমাদের শরীরে যখন অন্যান্য রোগ প্রতিরোধ ব্যবস্থা ধীরে ধীরে তৈরি হতে থাকে, তখন কিন্তু আমাদের এই অ্যাডিনয়েডের, বিশেষ করে 3 বছরের পর অ্যাডিনয়েডের তেমন কোনো প্রয়োজন নাই, যদি এটা আমাদের শরীরে লাভের থেকে ক্ষতি বেশি করে। কখন আমাদের শরীরে লাভের থেকে ক্ষতি বেশি করবে? যখন এটা বারবার ইনফেক্টেড হতে হতে এটা বড় হয়ে যাবে। এটা যখন বড় হয়ে যাবে, তখন বাচ্চারা ঠিকমতো নাক দিয়ে শ্বাস নিতে পারে না। যখন একটা বাচ্চা নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে পারে না, তখন তার ব্রেন বা তার শরীর কন্টিনিউয়াস একটা অক্সিজেন ডেপ্রিভেশনে ভুগে। তার শরীরে সবসময়ই একটা অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং সে ঘুমায়, নাক ডাকে। অনেক সময় সিভিয়ার একটা মেডিকেল কন্ডিশন তৈরি হয় যেটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। ঘুমের ভিতর নাক ডাকতে ডাকতে হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ঘুম থেকে উঠে বসে পড়ে, একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। তখন আমরা বলি এই অ্যাডিনয়েডের অপারেশন করতে হয়। কারণ এই অ্যাডিনয়েডের গ্রেড থাকে, গ্রেড 1, 2, 3, 4। 1, 2তে তেমন কোনো সমস্যা তৈরি করে না। অনেক সময় যদি একেবারে ভিতরের দিকে, যেখানে নাক আর কানের সংযোগ নালী, ইউস্টেশিয়ান টিউবের নাকের দিকের যে ওপেনিং, এই ওপেনিংটা যদি অ্যাডিনয়েড বড় হয়ে বন্ধ করে দেয়, গ্রেড 1 এবং 2তেও করতে পারে। কেননা শুধুমাত্র এই টিউবের পাশে যে অ্যাডিনয়েড বা লিম্ফয়েড গ্রন্থি আছে, এই গ্রন্থিটা বড় হয়ে গেলে ওই নালীটা বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার এই রোগের ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কিন্তু যদি এই অ্যাডিনয়েড বড় হয়ে গ্রেড 3 এবং 4 হয়, তখন কিন্তু খুব ইফেক্টিভ ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কেননা বাচ্চা যখন নাক দিয়ে শ্বাস নিতে পারে না, তখন তার ব্রেনের ক্রিটিক্যাল যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা ঠিকমতো হয় না। আমাদের ব্রেনের যে জায়গাগুলো আমাদের স্মৃতিশক্তির সাথে জড়িত, যদি ওইখানে অক্সিজেন কম যায়, তাহলে কিন্তু এই বাচ্চাগুলো তাদের পড়ালেখা বলেন, তারপরে বাবা মায়ের কমান্ড, স্কুলে পারফরমেন্স, এইগুলো একেবারে কমে আসে। ফলে তাদের স্কুল পারফরমেন্স একেবারে কম হয় এবং তাদের আইকিউ লেভেলটা অনেকটা কমে আসে। এছাড়াও তাদের মুখের গঠনগত পরিবর্তন হয়, তারপরে দাঁতগুলো এলোমেলো হয়ে যায়, তারপর ফেস, আমাদের সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যায়, নাক অনেক সময় চুপসে যায়। এই ঘটনাগুলো তার ঘটতে থাকে। আসুন আমরা দেখি যে আসলে এই অ্যাডিনয়েড কোথায় থাকে। আমরা যদি দেখি, এই পুরোটা আমাদের নাক, আমরা নাকটাকে লম্বালম্বিভাবে সেকশন করেছি। সেকশন করার পরে এই পুরোটা নাক, নাকের ভিতরে আমরা যে মাংসের কথা বলি, যে মাংস বৃদ্ধি, বেসিক্যালি এই মাংসটাই বৃদ্ধি পায়। এটাকে ইনফিরিয়র টার্বিনেট বলে। আমাদের সাধারণ রোগীরা তাদের এইটাকে পলিপ হিসেবে আখ্যায়িত করে। এটা আসলে পলিপ নয়। আমাদের আলোচনার মূল ফোকাস হচ্ছে অ্যাডিনয়েড। অ্যাডিনয়েড বেসিক্যালি একদম নাকের পিছনে। আমি যদি নাক এখান থেকে দেখাই, একদম পিছন দিকে এই যে এইখানটাতে অ্যাডিনয়েড থাকে, একেবারে এইখানে অ্যাডিনয়েড থাকে। ইউজুয়ালি নাকের পিছন দিয়ে যখন বাতাস যায়, এই দিক দিয়ে বাতাস গিয়ে, এই দিক দিয়ে বাতাস গিয়ে ধীরে 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 এই দিক দিয়ে শ্বাসনালীতে চলে যায়। ফলে নাক দিয়ে যে বাতাস যায়, এইটাই কিন্তু হিউমিডিফাইড এবং পিউরিফাইড এয়ার। এই বাতাসটাতেই প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, 20% অক্সিজেন থাকে, যেটা আপনাদের বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন এই অ্যাডিনয়েডটা এখানে বড় হয়ে যায়, তখন কিন্তু এটা বড় হতে হতে এই যে শ্বাসনালীর যে জায়গাটি, এই শ্বাসনালীর জায়গাটি পরিপূর্ণভাবে বন্ধ করে দেয়। ফলে বাচ্চারা নাক দিয়ে শ্বাস নিতে পারে না। নাকের ভিতর যে সাইনাস আছে, এখানে ইনফেকশন তৈরি হয়, সাইনোসাইটিস হয়। এই বাচ্চাদের তখন বাধ্যতামূলকভাবেই মুখ দিয়ে শ্বাস নিতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি যেটা শুরুতেই বলেছি, যে এই অ্যাডিনয়েডের সাথে আমাদের কানের রোগের কি সম্পর্ক। যখন এই মাংসটা এখানে বৃদ্ধি পেতে থাকে, তখন এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে,
এই ছিদ্র দিয়ে নাক কানের সাথে সংযুক্ত। এইটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব বা অডিটরি টিউবের নাকের দিকের ওপেনিং। এই নালীটার দুইটা ওপেনিং থাকে, একটা থাকে কানের ভিতর আর একটা থাকে নাকের ভিতর। নাকের ভিতরের ওপেনিং হচ্ছে বা খোলা অংশ হচ্ছে এটা। যখন অ্যাডিনয়েড এখানে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে 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 এই যে ছিদ্র বা অডিটরি টিউবের ছিদ্র এইটাকে বন্ধ করে দেয়, ফলে অডিটরি টিউব ঠিকমতো কাজ করতে পারে না। কানকে সঠিকভাবে কাজ করতে হলে পরিবেশের যে চাপ, প্রেশার এবং কানের ভিতরের যে প্রেশার, এই দুইটা প্রেশার ইকুইলিব্রিয়াম বা একই রকম হতে হবে। কোনো কারণে যদি পরিবেশের প্রেশার এবং কানের প্রেশার আপ ডাউন করে, তখন কিন্তু আপনার কান স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না। যখন অ্যাডিনয়েড বড় হয়ে এই নালীর উপর চাপ দেয় আমাদের কান, আমরা যদি কানের একটি মডেল দেখাই, আমাদের কান কিন্তু বেসিক্যালি এইরকম একটা জায়গাতে থাকে। আমরা যে ছিদ্রের কথা বলছি, এই ছিদ্রটি বেসিক্যালি এই যে ভিতরের যে ছিদ্র নালী, এই নালীটার ছিদ্র, এই যে নালী আমরা অডিটরি টিউবের কথা যেটা বললাম, এই অডিটরি টিউব দিয়ে ওই নাকের পিছন দিক দিয়ে আস্তে আস্তে দেখেন কানের ভিতর চলে এসছে। যখন অ্যাডিনয়েড এখানে বড় হয়ে এই নালীটা বন্ধ করে দেয়, তখন এই যে কানের ভিতর, আমাদের কানের ভিতর একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়। এই নেগেটিভ প্রেশার তৈরি হওয়ার জন্য কানের ভিতর এক ধরনের সিক্রেশন জমে বা নিঃসরণ জমে। এই যে নিঃসরণ জমে, এইটাকে বলে, সাধারণ ভাষায় যদি আমরা বলি, এটাকে বলে গ্লু ইয়ার বা কানে আঠা জমা রোগ। আমাদের মেডিকেলের ভাষায় এটাকে বলে ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। যখন কানের ভিতর এই আঠা জমে, তখন আমাদের কানের ভিতর যে পর্দাটি থাকে, এই পর্দাটি আস্তে আস্তে বাইরের দিকে ফুলে যেতে থাকে। প্রথম দিকে পর্দা ভিতরের দিকে, নেগেটিভ প্রেশারের ভিতরের দিকে চলে যায়। পরবর্তীতে যখন আঠা আস্তে আস্তে জমতে থাকে, কারণ কানের ভিতর এরিয়া কিন্তু খুবই কম, শুধুমাত্র 1 ml জিনিস এখানে আটতে পারে, 1 ml সিক্রেশন এখানে আটতে পারে। যখন এই সিক্রেশন বেড়ে যায়, তখন আস্তে আস্তে কানের পর্দাটা বাইরের দিকে চলে আসে। অনেক সময় কানের পর্দা দিয়ে আমরা বাইরে দিয়ে এই যে আঠার মতো বা পানির মতো জিনিস জমেছে, এটা বাইরে থেকে দেখা যায়, এটা দেখতে অনেকটা পানির মতো, বাবলের মতো দেখা যায়। এবং যখন এই আঠা বা গ্লু কানের ভিতর জমে, তখন কানের ভিতর ছোট ছোট 3টি হাড় আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এই 3টি হাড় একটা একটার সাথে সংযুক্ত থাকে। যখন এরকম সংযুক্ত থাকে, যখন এই আঠা বা গ্লু জমে, তখন কিন্তু কানের এই যে হাড় 3টি বললাম, এই হাড় 3টির কাজ হচ্ছে ম্যালিয়াস থেকে সাউন্ড ইনকাসে যায়, ইনকাস থেকে স্টেপিসে যায়, স্টেপিস থেকে শব্দটি অন্তঃকর্ণে প্রবেশ করে, অন্তঃকর্ণ থেকে নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, তারপরে আমরা শুনি। যখন কানের ভিতর গ্লু জমে, তখন কিন্তু এই হাড়গুলো ঠিকমতো কাজ করতে পারে না, ফলে এই বাচ্চাগুলো কানে কম শোনে। এবং যেহেতু 2 কানেই এই রোগটি হয়, অ্যাডিনয়েড আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে 2 নাকেরই ভিতরে যে ইউস্টেশিয়ান টিউব আছে, এই ইউস্টেশিয়ান টিউব বন্ধ করে দেয়। প্রথম দিকে বাচ্চারা তেমন টের পায় না বা তার গার্জিয়ানও টের পায় না, কিন্তু ধীরে ধীরে একটা পর্যায়ে যখন সে একেবারে সিগনিফিক্যান্টলি কম শোনে, তখন কিন্তু তার বাবা মাও টের পায় এবং তার স্কুলের টিচাররাও টের পায়। স্কুলের টিচাররা বলে যে তাকে আমরা ডাকলে, পড়া জিজ্ঞাসা করলে সে ঠিকমতো বলতে পারে না। ঠিক তখনই তারা আমাদের কাছে আসে। আমাদের কাছে যখন আসে, আমরা তখন তার রোগের প্রপার একটা হিস্ট্রি নিই এবং আমরা কানের ভিতর কিছু এক্সামিনেশন করে দেখি। আমরা অটোস্কোপ দিয়ে কানের ভিতর দেখি, কানের ভিতর আঠা জমলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। অথবা আমরা অটো এন্ডোস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়ে কানের ভিতর এক্সামিনেশন করে দেখি কানের ভিতর আঠা জমেছে। ঠিক তখন আমাদের অন্য হিস্ট্রি নিই যে তার নাক দিয়ে শ্বাস নেওয়ায় কোনো সমস্যা আছে কিনা, বা ঘুমিয়ে এসে শব্দ করে কিনা, বা ঘুমের ঘরে হঠাৎ ঘুম ভেঙে যায় কিনা। যদি এ ধরনের সমস্যা তার থাকে, তাহলে আমরা সিম্পল একটা এক্সরে করে, এক্সরে নাসোফ্যারিংস ল্যাটারাল ভিউ, ওপেন মাউথ, খোলা মুখে আমরা এই এক্সরে করে আমরা এই মাংস কতটুকু বৃদ্ধি পেয়েছে বা কোন গ্রেডে আছে, এটা কি গ্রেড 1-এ আছে, 2-তে আছে না 3-তে আছে, এটা আমরা নির্ণয় করতে পারি। যেহেতু কানের সমস্যা তৈরি হয়েছে, তখন আমাদের ধরে নিতে হবে এটা গ্রেড 3 অথবা গ্রেড 4-এ আছে। সবচাইতে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে বাচ্চারা যদি একটু বড় হয়, তাহলে আমরা বাচ্চার নাকের ভিতর এন্ডোস্কোপি করি। বাচ্চার তেমন কোনো অস্বস্তি হয় না, তেমন কোনো কষ্ট হয় না। আমরা নাকের ভিতর একটু লোকাল স্প্রে দিয়ে, যাতে সে কোনো ব্যথা না পায়, স্প্রে দিয়ে আমরা নাকের ভিতর সুন্দর একটি রড নাকের ভিতর প্রবেশ করাই এবং বড় ক্যামেরায় আমরা দেখতে পাই যে তার নাকের ভিতর কতটুকু মাংস বৃদ্ধি পেয়েছে। যদি রোগী
প্রথম চান্সেই গ্রেড 4-এ আসে, তখন আমরা আমাদের রোগীদেরকে সরাসরি অপারেশন করার কথা বলি। কেননা এই অ্যাডিনয়েডের জন্য তার ব্রেনের যেমন ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে না, এবং এই অ্যাডিনয়েডের জন্য তার কানে যেহেতু আঠা জমেছে, ওএমই বা গ্লু ইয়ার হয়েছে, সে কানেও ঠিকমতো শুনতে পাচ্ছে না। ফলে তার সোশ্যাল লাইফ মারাত্মকভাবে হ্যাম্পার হচ্ছে। ফলে গ্রেড 4 আসলে আমরা প্রথমেই অপারেশন করার কথা বলি, এবং আমরা এক্ষেত্রে দুইটা অপারেশন করতে হয়। একটা হচ্ছে নাকের পিছনে যে মাংস বা অ্যাডিনয়েড বৃদ্ধি পেয়েছে, এই অ্যাডিনয়েড অপারেশনের কথা বলি, এবং দ্বিতীয়ত তার কানে যেহেতু আঠা জমেছে বা গ্লু জমেছে বা পানির মতো একটা জিনিস জমেছে, আমরা অপারেশন করে এই পানিটা বের করার কথা বলি। এবং এই পানি আমরা কানের ভিতর দিয়ে আমরা বাইরের দিক দিয়ে এন্ডোস্কোপ গাইডেড অথবা মাইক্রোস্কোপ গাইডেড কানের পর্দার নিচের দিকে, সামনের দিকে বা অনেক সময় পিছনের দিকে হয়, নিচের দিকে, সামনে অথবা পিছনে আমরা একটা ছিদ্র করে কানের ভিতর যে পানি বা আঠা বা গ্লু জমেছে, এই গ্লুটা বের করে দিই। এবং ভবিষ্যতে যাতে না জমে সেই জন্য আমরা কানের ভিতর গ্রোমেট নামক ছোট্ট একটি টিউব কানের ভিতর আমরা সেট করে দিই, যাতে ভবিষ্যতে আঠা জমলে সেই আঠাটি কানের এই যে গ্রোমেটটি লাগালাম, এই গ্রোমেটের ভিতর যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বাইরের দিকে বের হয়ে যায়। ইউজুয়ালি এই গ্রোমেটটি কানের ভিতর 3 থেকে 6 মাস থাকে। যখন কান ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়, তখন অটোমেটিক্যালি এই গ্রোমেটটি বের হয়ে যায়। এই যে আমরা কানের ভিতর গ্রোমেট দিয়েছি, এতে কিন্তু বাচ্চার তেমন কোনো অস্বস্তি নেই। বাচ্চারা তেমন টেরও পায় না যে তার কানের ভিতর একটা ডিভাইস আমরা বসিয়ে দিয়েছি। শুধুমাত্র আমরা একটা পরামর্শ দিই যে এই বাচ্চাগুলো যাদের এই অপারেশন হয়েছে, কানের ভিতর গ্রোমেট দিয়েছি, তারা ডুবিয়ে গোসল করবে না বা সাঁতার কাটবে না। যেভাবেই গোসল করুক, সে কানের ভিতর তুলা অথবা ইয়ার প্লাগ দিয়ে কানটি বন্ধ করে গোসল করবে। কেননা যেহেতু কানের পর্দায় আমরা গ্রোমেট লেগিয়েছি, এই দিক দিয়ে পানি বা ইনফেকশন কানের ভিতর গিয়ে কানের ভিতর ইনফেকশন তৈরি হতে পারে। সেই জন্য আমরা তাদেরকে কানে তুলা দিয়ে বা এয়ার প্লাগ দিয়ে গোসল করতে বলি। ফলে কানের ভিতর তাদের কোনো ইনফেকশন হয় না। এবার আসুন, আমরা যে অ্যাডিনয়েডের অপারেশনের কথা বলছি, নাকের পিছনে যে অ্যাডিনয়েড, এই অ্যাডিনয়েড কিন্তু এটা একটা বিনাইন টিস্যু। এটা বড় হয়ে গেছে বলে এটা রোগ, এটা কিন্তু কোনো ক্যান্সার নয়। ফলে এই অপারেশন এমনভাবে আমাদের করতে হয় যাতে পুনরায় এই মাংসটি আর বৃদ্ধি না পায়। কেননা রিকারেন্স বা পুনরায় হয় কিন্তু ক্যান্সার জাতীয় জিনিস। অ্যাডিনয়েড কিন্তু বিনাইন টিস্যু, এটা কিন্তু পুনরায় হওয়ার চান্স নেই। কিন্তু আমরা কনভেনশনাল পদ্ধতিতে বা ডিসেকশন মেথডে বা কোল্ড স্টিল মেথডে যে অ্যাডিনয়েডের অপারেশন করি, এটি একেবারেই একটা ব্লাইন্ড প্রসিডিওর। মানে আমরা নাকের ভিতর, মুখের ভিতর দিয়ে নাকের পিছনের দিকে আমাদের একটা ফোরসেপ আছে, অ্যাডিনয়েড কিউরেট বলে। এই অ্যাডিনয়েড কিউরেট দিয়ে যতটুকু সম্ভব এই অ্যাডিনয়েড আমরা বের করে নিয়ে আসি। মজার ব্যাপার হলো, আমরা এই কনভেনশনাল পদ্ধতিতে অ্যাডিনয়েড করে দেখেছি যে এই পদ্ধতিতে অ্যাডিনয়েড করলে, আমরা কনভেনশনাল পদ্ধতিতে অ্যাডিনয়েড করে নাকের ভিতর যখন এন্ডোস্কোপ দিয়ে বড় মনিটরে দেখি, প্রায় 70 to 80% অ্যাডিনয়েড কিন্তু নাকের ভিতর থেকে যায়। যখন এই হিউজ পরিমাণ অ্যাডিনয়েড নাকের ভিতর থেকে যায়, তখন কিন্তু পুনরায় আবার এই রোগ হওয়ার চান্স অনেক বেশি। সেই জন্য অ্যাডিনয়েড অপারেশনে সবচাইতে আধুনিক দুটি পদ্ধতি নিয়ে এখন আপনাদেরকে বলবো। একটা হচ্ছে এন্ডোস্কোপিক মাইক্রোডেব্রাইডার অ্যাসিস্টেড অ্যাডিনয়েডেক্টমি বা এন্ডোস্কোপ ক্যামেরার মাধ্যমে মাইক্রোডেব্রাইডার মেশিনের মাধ্যমে অ্যাডিনয়েডের অপারেশন। আর একটা হচ্ছে এন্ডোস্কোপিক কবলেশন অ্যাসিস্টেড অ্যাডিনয়েডেক্টমি বা এন্ডোস্কোপিক প্রযুক্তিতে এন্ডোস্কোপ ক্যামেরার সাহায্যে কবলেশন বা প্লাজমা প্রযুক্তিতে অ্যাডিনয়েডের অপারেশন। এখন আমি এই দুইটা অপারেশন যে বললাম, দুইটা প্রযুক্তিতে করা যায়, এই দুইটা প্রযুক্তির তুলনামূলক আলোচনা করব। প্রথমে আমরা এন্ডোস্কোপিক মাইক্রোডেব্রাইডার অ্যাসিস্টেড বা মাইক্রোডেব্রাইডার দিয়ে অ্যাডিনয়েডের অপারেশন নিয়ে একটু আলোচনা করি। আমরা নাকের ভিতর এন্ডোস্কোপ নামক ক্যামেরা নাকের ভিতর দিয়ে দিই এবং মুখের ভিতর দিয়ে আমাদের এই মাইক্রোডেব্রাইডার মেশিন প্রবেশ করিয়ে এই অ্যাডিনয়েডের অপারেশন করি। এই পদ্ধতির গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে আমরা পুরো অ্যাডিনয়েড বড় মনিটরে দেখে একদম ইন টোটো অ্যাডিনয়েড রিমুভাল করতে পারি। ফলে আমরা যেহেতু পরিপূর্ণ অ্যাডিনয়েড নিয়ে আসি, ফলে এই পদ্ধতিতে অপারেশন করলে পুনরায় অ্যাডিনয়েড হওয়ার চান্স নেই, একেবারেই শূন্য।
তবে এই পদ্ধতির একটা অসুবিধা আছে। এই পদ্ধতিতে অপারেশন করলে সামান্য কিছু রক্তপাত হয়, সামান্য কিছু, এবং এই রক্তপাত যে খুব বেশি তা নয়। এই রক্তপাত হাফ কাপ, ছোট্ট কাপ এর আপনার অর্ধেকেরও কম এই পদ্ধতিতে রক্তপাত হয়। তো এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট রক্তপাত নয়, এবং এই পদ্ধতিতে অপারেশন করলে অপারেশনের পরে পেশেন্টের কিছুটা, বাচ্চা হোক, অনেক সময় অ্যাডাল্ট মানুষেরও আমরা অ্যাডিনয়েড করি, ইউজুয়ালি অ্যাডাল্টের হওয়ার কথা না, তবে অনেক ক্ষেত্রে হয়। এই পদ্ধতিতে অপারেশন করলে আপনার এই কিছুটা ব্যথা হয়, পোস্ট অপারেটিভ ব্যথা হয়, আমরা পেইন কিলার ব্যবহার করি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই মাইক্রোডেব্রাইডার দিয়ে যদি আমরা অপারেশন করি তবে এই রোগটি আর হওয়ার চান্স নেই। এবার আমরা মাইক্রোডেব্রাইডার দিয়ে অপারেশনের কথা বললাম, এই অপারেশনটাও কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড টেকনিক, আর একটা এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড টেকনিক। এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড টেকনিকে আমরা নাকের ভিতর দিয়ে এক হাত দিয়ে, যে এন্ডোস্কোপ বা ক্যামেরার কথা বলছি, এক হাত দিয়ে নাকের ভিতর দিয়ে আমরা ক্যামেরা প্রবেশ করাই এবং আমাদের মুখের ভিতর দিয়ে আমাদের মাইক্রোডেব্রাইডার মেশিন প্রবেশ করিয়ে বড় মনিটরে দেখে আমরা অপারেশন করি। এই পদ্ধতিতে একটা অসুবিধা হলো, যারা খুবই এক্সপার্ট তারা বাদে যারা বিগিনার, নতুন যারা শুরু করছে, তাদের ক্যামেরার কন্ট্রোলটা একটু কম থাকে। তবে এই পদ্ধতিতে অপারেশন করলেও আপনার এই রোগটা আর হওয়ার কোনো চান্স নাই। তবে মাইক্রোডেব্রাইডার পদ্ধতিতে অপারেশন করলে সবচাইতে বেস্ট হচ্ছে এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড টেকনিক। এই পদ্ধতিতে আমরা রোগীর নাকের ভিতর যে এন্ডোস্কোপ ক্যামেরার কথা বলছি, এই ক্যামেরাটি আমরা এন্ড হোল্ডার নামে একটা মেশিনের মাধ্যমে নাকের ভিতর আমাদের ক্যামেরাটি সেট করে দিই। ফলে আমাদের দুই হাত সম্পূর্ণরূপে ফ্রি থাকে, যেটা আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজে আমি এ ধরনের ভিডিও কিছু আপলোড করেছি, আপনারা ওগুলো দেখে নিতে পারেন। যে আমরা নাকের ভিতর দিয়ে আমাদের ক্যামেরাটি প্রবেশ করিয়েছি, আমার ক্যামেরাটি একটা স্পেশাল মেশিন যেটাকে এন্ড হোল্ডার বলে, এই মেশিন দিয়ে ক্যামেরাটি হোল্ড করেছি, আমার দুই হাত ফ্রি। এইবার আমি মুখের ভিতর দিয়ে দুই হাত দিয়ে, এক হাত দিয়ে আমার মাইক্রোডেব্রাইডার মেশিন আছে, আর এক হাতে আমার যে ফোর্সের প্রয়োজন হয়, যখন যেটা কখনো আমার উইলসন ফোর্সের প্রয়োজন হতে পারে, কখনো আমার সাকশন প্রয়োজন হতে পারে, আমরা আর এক হাত দিয়ে এই মেশিনটা প্রবেশ করিয়ে সুন্দরভাবে দেখে দুই হাতে, মানে ভিডিও গেমসের মতো অনেকটা সুন্দরভাবে কন্ট্রোল করে আমরা অপারেশন করতে পারি। সো এন্ডোস্কোপিক মাইক্রোডেব্রাইডার অ্যাসিস্টেড অ্যাডিনয়েডেক্টমি খুবই ভালো অপারেশন, যেটা সিঙ্গেল হ্যান্ডেড আছে, টু হ্যান্ডেড আছে। টু হ্যান্ডেডটা সিঙ্গেল হ্যান্ডেড থেকে অনেক বেশি ভালো। তবে এই অ্যাডিনয়েড অপারেশনের সবচাইতে লেটেস্ট এবং সবচাইতে বেস্ট প্রযুক্তি হচ্ছে প্লাজমা প্রযুক্তি বা কবলেশন প্রযুক্তি। এই প্লাজমা প্রযুক্তি হলো এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তিতে আমরা আমাদের মেশিনের মাধ্যমে প্লাজমা তৈরি করি। প্লাজমা আর কিছুই না, এটা পানির মতো একটি পদার্থ। আমাদের মেশিনের মাধ্যমে নাকের পেছন দিক দিয়ে নর্মাল স্যালাইন প্রবেশ করাই, এবং এই নর্মাল স্যালাইনের ভিতর আপনারা জানেন সোডিয়াম থাকে। এই সোডিয়াম একটা প্লাজমা ফিল্ড তৈরি করে, এবং এই প্লাজমা ফিল্ডের বৈশিষ্ট্য হচ্ছে প্লাজমা টিস্যুর মধ্যে বা কোষের মধ্যে যে বন্ডিং আছে, একটা সেল একটা সেলের সাথে লেগে থাকে যে বন্ডিং আছে, এই বন্ডিংকে প্লাজমা বা যে পানির মতো যে পদার্থ, এটি ভেঙে দিতে পারে। ফলে অ্যাডিনয়েড আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। এটা আসলে টিস্যু মেল্টিং একটা প্রসেস আমি বলবো, যদি খুবই সংক্ষেপে বলি, যে টিস্যু আস্তে আস্তে কিছুটা গলিয়ে নেওয়ার মতো আস্তে আস্তে অ্যাডিনয়েডটাকে বের করে নিয়ে আসে। এই পদ্ধতির সবচাইতে গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে আমরা এই পদ্ধতিটাও এন্ডোস্কোপ গাইডেড করি। আমরা নাকের ভিতর দিয়ে ক্যামেরা প্রবেশ করাই এবং আমাদের কবলেশনের যে ওয়ান্ড, এই ওয়ান্ডটি মুখের ভিতর দিয়ে একদম নাকের পেছনে প্রবেশ করাই এবং বড় মনিটরে দেখে একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি, এইচডি অথবা 4K কোয়ালিটির ছবি। আমরা বর্তমানে যে ক্যামেরা দিয়ে অপারেশন করছি এটা 4K ক্যামেরা, একদম মাইনুট ডিটেলস, সিম্পল সিঙ্গেল বিটস অফ অ্যাডিনয়েডও আমরা বড় মনিটরে দেখতে পাই। এরপরে আমাদের কবলেশন মেশিনের সাহায্যে আমরা অ্যাডিনয়েডটাকে রিমুভ করি। এই পদ্ধতিতে অপারেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এই পদ্ধতিতে অপারেশন করলে কোনো রক্তপাত হয় না। রক্তপাত একেবারেই হয় না, কেননা এই মেশিন একই সাথে রক্তপাতও বন্ধ করতে যায় এবং একই সাথে টিস্যুটাকে মেল্টিং করে বের করে নিয়ে আসে। এবং এই পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে অপারেশন করলে পোস্ট অপারেটিভ বাচ্চাদের কোনো ব্যথা হয় না, একেবারেই ব্যথাহীন একটা পদ্ধতি। ফলে অনেক মায়েরা বা অনেক বাবা বা অনেক গার্জিয়ানরা তাদের সন্তানদের নাকের পিছনে অ্যাডিনয়েড অপারেশন নিয়ে ভয় পান। তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা
আপনারা কবলেশন বা প্লাজমা প্রযুক্তির মাধ্যমে অ্যাডিনয়েডের অপারেশন করতে পারেন। এই পদ্ধতিতে অপারেশন করলে একেবারেই রক্তপাত হয় না, অপারেশনের পরে কোনো ব্যথা হয় না, এবং যেহেতু অ্যাডিনয়েড বিনাইন টিস্যু, আমরা ইন টোটো অ্যাডিনয়েড রিমুভাল করতে পারি। নাকের ভিতর একেবারেই কোনো অ্যাডিনয়েড থাকে না, ফলে ভবিষ্যতে তার পুনরায় অ্যাডিনয়েড হওয়ার চান্স একেবারেই নেই। এই যে আমরা কবলেশন অ্যাসিস্টেড অপারেশনের কথা বললাম, এবং এই অপারেশনটি আমি বলছি যে এন্ডোস্কোপ নামক ক্যামেরার মাধ্যমে করি, আমরা এই অপারেশনটিও দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড টেকনিক, আরেকটা হচ্ছে এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচ বা টু হ্যান্ডেড টেকনিক। সবচাইতে বেস্ট হচ্ছে প্লাজমা প্রযুক্তির এই ব্যবহার এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচে করা। কেননা এই পদ্ধতিতে অপারেশন করলে আমরা নাকের ভিতর আমাদের যে ক্যামেরাটি, একটা স্পেশাল মেশিন, যেটা আমি মাইক্রোডেব্রাইডার দিয়ে আলোচনা করার সময় বলেছি, আমরা এন্ডো হোল্ডার দিয়ে আমাদের মেশিনটি, ক্যামেরাটি নাকের ভিতর সেট করি। এরপর আমাদের দুই হাত পরিপূর্ণভাবে ফ্রি থাকে, দুই হাত আমরা মুখের ভিতর দিয়ে খুব সুন্দর মতো অপারেশন করতে পারি। আমার যখন যে ফোর্সেপ যেখানে ব্যবহার করার প্রয়োজন, এক হাতে আমি সেটা ব্যবহার করি, আর এক হাতে আমাদের যে কবলেশন বা প্লাজমা প্রযুক্তির ওয়ান্ড থাকে, সেই ওয়ান্ড আমরা দিয়ে ইন টোটো রিমুভাল করে নিয়ে আসি। ফলে অ্যাডিনয়েড হওয়ার চান্স একেবারেই আর থাকে না। তাহলে আজকের আলোচনায় আমরা কি কি জিনিস জানতে পারলাম? আজকের আলোচনায় আমরা জানতে পারলাম আসলে অ্যাডিনয়েড কি, অ্যাডিনয়েডের ফলে বাচ্চাদের কি কি সমস্যা তৈরি হয়, অ্যাডিনয়েডের জন্য কানে কি কি সমস্যা তৈরি হয়, অ্যাডিনয়েডের কোন কোন পদ্ধতিতে আমরা অপারেশন করতে পারি, অ্যাডিনয়েড অপারেশন কোন পদ্ধতিতে করলে পুনরায় হওয়ার চান্স নাই, কোনটা ব্যথাহীন রক্তপাতিত অপারেশন, কোন পদ্ধতিতে অপারেশন করলে আপনার কিছুটা ব্যথা হতে পারে, কিছুটা রক্তপাত হতে পারে, কোন পদ্ধতিতে অপারেশন করলে এই রোগ আর হওয়ার চান্স নেই। সো আশা করি এই আলোচনা থেকে আপনারা বেনিফিটেড হয়েছেন, আপনারা উপকৃত হয়েছেন। এখন আপনি আপনার বাচ্চার জন্য স্মার্ট চয়েসটি বেছে নিন। আপনার বাচ্চার ঘুম হোক শান্তির, শ্রবণ হোক শ্রুতিমধুর, এবং কণ্ঠ হোক সুমিষ্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।